তো প্রথমে আপনার নামটা একটু বলেন। আমার নাম হলো S.A. লালন। S.A. লালন। এস এতে কি হয়? S.A. শেখ। S.A. শেখ। আচ্ছা, তো শেখ লালন। জন্ম জেলা? আমার হোম ডিস্ট্রিক্ট হলো চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গাতে। আচ্ছা, এখন তো আপনি ঢাকাতেই থাকেন। হ্যাঁ, আমি এখন ঢাকাতেই আছি। লালন ভাইকে আমি চিনি টেলিভিশনের থ্রুতে। আমি সকালবেলা একটা অনুষ্ঠান করি মাছরাঙা টেলিভিশনে, এবং সেখানে তাকে আমি পাই। আমার মনে হয়েছে যে রেডিও লিসনার যারা আছেন তার গল্পটা জানা উচিত। তো লালন ভাই, আপনার রেডিওতে প্রথম আসা? জি, আমার প্রথম আসা। ওই দিন টেলিভিশনও প্রথম ছিল? জি। আচ্ছা, আশা করি যে বাংলাদেশের মানুষ একটা সময় আপনাকে চিনবে এবং জানবে। আমরা শুরু করতে চাই একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে আপনার গল্প বলার ধরন খুব ভালো। তো আজকে একেবারে মনোযোগ দিয়ে শুনবো। আমি নিজেও কমপ্লিট স্টোরি জানি না, বাট আমি যতটুকু জানি আমার কাছে মনে হয়েছে যে ইউ আর দ্য বেস্ট। ওকে, শুরু করেন আপনি। আমার হোম ডিস্ট্রিক্ট হলো চুয়াডাঙ্গা। আমি একদম একটা পাড়াগাঁয়ে জন্মগ্রহণ করেছি। তো সেখানে আমার পড়ালেখা বাবা মার সহযোগিতায় আমি ক্লাস 5 পর্যন্ত পড়েছি। তো তখন আমার অনেক স্বপ্ন ছিল, আমি ডাক্তার হব। আমি প্রাইমারি স্কুলে ফার্স্ট বয় ছিলাম, প্রথম থেকে একদম প্রাইমারি পর্যন্ত, ক্লাস 5 পর্যন্ত আমার রোল 1 ছিল। তো ওখানে ওই সময় আমি বৃত্তি দিয়েছিলাম। এরপর পরেই হয়তো বাবা মার আর্থিক অনটনের কারণে আর আমার বাবা মা পড়ার সহযোগিতা করে নাই। বাবা কি করতেন? কৃষিকাজ? হ্যাঁ, বাবা কৃষিকাজ। আপনি পরিবারের বড় সন্তান না, ছিলেন? আমি 3 নাম্বার। 3 নাম্বার ছিলেন। আপনার বড় কি 2 ভাই না বোন? সবার বড় হলো বোন, তারপরে ভাই, আচ্ছা, তারপরে আমি। তো এত ভালো স্টুডেন্ট থাকার পরেও আপনার পড়াটা কি হঠাৎ করে বন্ধ হয়ে গেল? বন্ধ হয়ে গেল, ফ্যামিলির অনেক অভাব অনটন ছিল। আচ্ছা, তো তখন আমাকে একটা রেস্টুরেন্টে কাজে দিয়ে দেওয়া হয় আর কি। তো আমার বাবাই আমাকে ওই হোটেলে কাজে দিয়ে আসে। তো আমার ভালো লাগতো না, আমার ওই হোটেলের সামনে দিয়ে আমার বন্ধু বান্ধব স্কুলে যেত, আমার খুব কষ্ট লাগতো। তো এইটা নিয়ে বাবার সাথে অনেকবারই বার্গেনিং করছি যে আমি ভর্তি হব। তো তারা এই পড়ার ব্যাপারটা, হয়তো ইচ্ছা ছিল অনেক, প্রত্যেকটা বাবা মারই থাকে, তারা ওই সাপোর্টটা দিতে পারে নাই বিধায় আমাকে অনেক সময় তারা এড়িয়ে চলছে বা আমার প্রশ্নের উত্তর দেয় নাই। তো কিছুদিন বলার পরে যখন দেখলাম যে আমার ওই হোটেলের সামনে দিয়ে বন্ধু বান্ধব যায়, তো তারপরে আমি অনেক কষ্টে ওই হোটেলের কাজটা ছেড়ে দিই। আচ্ছা, দিয়ে পরে আবার বাবা মার সাথেও আর রাগারাগ করে কথা বলি না। পরে আমি একটা মুদিখানা দোকানে আমি একটা কাজ নিই। সেই মুদিখানা দোকানেও অনেক দিন কাজ করলাম, প্রায় 17-18 দিন পরে সে মালিকের মন, যথেষ্ট পরিশ্রম করতাম যাতে আমার একটু পড়ালেখার সুযোগ দেয়। তো মালিক দেখলাম যে যতই কাজ করে আসলে তাদেরকে কাজ দিয়ে সন্তুষ্ট করা সম্ভব, অন্য কিছু সে দিয়ে আমাকে সম্ভব, অন্যভাবে সুযোগ দেওয়ার কোনো কথা তাদের মাথার ভিতরেও থাকে না। আমি বলার পরে সে বললো যে না, এইভাবে তো আসলে হবে না, তুমি যদি এই স্কুলে যাও তাহলে তো আমার দোকান চলবে না। তো আমি বললাম আমার সপ্তাহে 1 দিন ছুটি, তো সেই ছুটিটা বললো যে শুক্রবারে তুমি ছুটি পাবা। আমি বললাম শুক্রবারে ছুটি পাইলে আঙ্কেল আমার তো আসলে, আমি একদিন স্কুলে যাইতে চাচ্ছিলাম, তো কি করব? না, এইটা আসলে আমরা কাজ, তুমি যদি ওইভাবে করতে পারো তাহলে করো, নইলে এখানে তুমি কাজ করতে পারবে না। সেখান থেকেও আমি সুযোগটা পাই নাই। তো ওখান থেকে আবার হলো আমি আমার এক বড় ভাইরে ধরে আমি হাই স্কুলে একটা ভর্তি হওয়ার চেষ্টা করলাম। সে ভর্তি করাই দিল, ক্লাস 6-এ আমাকে ভর্তি করাই দিয়েছিল। তো ভর্তি হইলাম অনেক আনন্দ নিয়েই। ভর্তি হওয়ার পরে প্রতিদিন যে ক্লাসে যাব সেই সৌভাগ্যটুকু আমার হলো না। সবাই যেত প্রতিদিনের মতোই আমার কষ্ট লাগতো যে ক্লাসে যাইতে পারছি না, কাজ করব। কাজ তুলে আবার ওইদিকে বাসায়ও ওইভাবে দেখা যাচ্ছে সম্পর্কটা, আমি বাসার উপরে খুবই অভিমান আমার। আমি এখনও পর্যন্ত দীর্ঘ সময় পার হয়ে গেছে আমি বাসার সাথে যোগাযোগটা রাখি না ওইভাবে। তো তখন হলো বাবা মার ওই জিনিসটা বুঝতে পারতাম না, যে সবাই মনে হতো যে বাবা সবাই পড়তেছে, আমার বাবা মা কেন পড়াইতে পারতেছে না, সবারই তো বাড়িঘর আছে, আমাদেরও বাড়িঘর আছে, তাহলে আমার কেন পড়ার সুযোগটা হবে না। তো ওই জিদ হলো যে না, আমি একা একাই পড়ালেখা করব। তো রেস্টুরেন্টে আবার ওই যে কাজ করতাম, কাজ করার পরে স্কুলে যাব এইভাবে একের পর এক দিন গুনি, আমার ওইভাবে যাওয়া হয় না। তো যদি কোনো দিন একটা সুযোগ পেতাম তো তখন স্কুলে যেতাম। তো গেলে দেখলাম সবার সাথে আমার আসলে ম্যাচ হয় না, কাউকে চিনি না, ক্লাসমেটদের টিচারদেরও চিনি না। তো হঠাৎ একদিন গেলে স্যাররাও অনেক ধরনের বাজে কমেন্টস করতো, আসে না। আর ওই সময় খুব মানে লজ্জা দিত, বেঞ্চের উপর দাঁড় করে রাখতো, কানে ধরে রাখতো, পড়ালেখা কোন পার্ট আছে সেটাও আমি জানতাম না। তো সব মিলাইয়া দেখা যাচ্ছে যে মানসিকভাবেও অনেকটা ভেঙে পড়তাম যে না, আবার পড়বো কি পড়বো না।
ক্লাসে গেলে মন ভেঙে যায় যে পড়ালেখা করব না, আবার বাইরে আসলে আবার মনের ভিতরে উদয় হয় যে না আমি পড়ালেখা করব। তো এভাবে অনেক কষ্ট মষ্ট করে টিচারদের সাথেও সেমন আমার কমিউনিকেশনটা ছিল না, স্যারদের সাথেও ছিল না। পরীক্ষা দিতে গেলে নানা ধরনের প্রবলেম, স্যারদের চিনি না, ক্লাস টিচার যে ছিল তাদেরও চিনতাম না। তো সব মিলাইয়া দেখা যাচ্ছে যে আমি ক্লাস 6ও খুব কষ্ট মষ্ট করে পার করেছি। পরীক্ষার সময় গেলে স্যারদের নানান রকমের সমস্যা ছিল যে ক্লাসে প্রেজেন্ট হয় না, তার তো পরীক্ষা নেওয়া যাবে না। তো ওখানেও স্যারদের, হেডমাস্টার কতজনের কাছে যাব, এক কর্ম করি আবার পড়ালেখা চালাইতে যাই। আবার সবাই আসলে কি সমাজটাতে হয়ে গেছে যাদের ধনী লোকের অনেক ধরনের প্রবলেমই সহজেই সলভ হয়ে যায়। গরিব মানুষের আসলে কারো কাছে গেলেও মাথায় অনেকে হাত বোলাইয়া সান্ত্বনা দিয়ে দিচ্ছে যে দেখ পড়ালেখা না করে হাতের কাজ শেখ, এটা দিয়েও মানুষ অনেক কিছু করছে। তা বলতাম না আমি পড়ালেখাটা করব। স্যারের কাছে বলেছি এইভাবে, হয়তো সব স্যারই সুযোগ এইভাবে দেয় নাই। হেডমাস্টারদেরকে বলেও ওই আগে হলো সরকারি স্কুলগুলোতে নিয়মই আছে যে 80% যদি প্রেজেন্ট না হয় তাইলে ক্লাস যদি 80% প্রেজেন্ট না হয় তাহলে পরীক্ষাতে বসতে দেওয়া বা তার ছাত্রত্ব থাকে না। জি। তো সব মিলাইয়া ক্লাস 6 শেষ করার পরে 7-এ উঠলাম এইভাবে কষ্ট মষ্ট করে। তো তখন হলো আমি একটা ক্লাসের মধ্যে বা টিচারদের চোখে আমি একদম মার্ক হয়ে গেলাম যে এই ছেলেটা ক্লাস করে না, এই ছেলেটা ফাঁকিবাজ, এরকম সবার চোখে। বন্ধুবান্ধবের সাথেও ওইভাবে ক্লাসে 2-1জন বন্ধুবান্ধব ছাড়া আর কারোর সাথেই আমার পিছনে যা রোল হয়তো তারটাই আমার মনে থাকে বা তাকে আমি চিনি। আর অনেকের সাথে কন্ট্যাক্ট করলেও ওইভাবে হয়তো কেউ রেসপন্সও করতো না, চিনে না, সেইভাবে সবারই চাঞ্চলতা ছিল। একদিন গেলে আমার খুব খারাপ লাগতো। যখন 7-এ উঠলাম হেডমাস্টারের কাছে এরকম অভিযোগ যাওয়ার পরে হেডমাস্টার আমার কাছ থেকে একটা বন্ড সই নিয়েছে যে তুমি যদি রেগুলার ক্লাসে না আসো। তো স্যারদের যে চিন্তাধারা ভুল ছিল সেটাও আমি বলবো না, হয়তো মনে করতো যে আমি আর 5টা ছেলে মেয়ের মধ্যে হয়তো স্কুল ফাঁকি দিতাম, কিন্তু স্কুলে যাওয়ার আমার একটা প্রচুর ইচ্ছা ছিল, কিন্তু আমি কোনোভাবেই এই দিনটাকে সামনে আনতে পারতাম না। কাজ করতে হয়, আর ওই সময় কাজের পরিমাণটা এত বেশি ছিল যে 8 ঘন্টা কি 10 ঘন্টা, সকালবেলা গেছি 8টার সময় দোকানে ঢুকলে পরেও 10টা বেজে যেত, কোনো ছুটির কোনো সুযোগ নাই। আবার তখন স্কুলও ছিল সকাল 7টায়। হঠাৎ একদিন স্কুলে গেলে দেখা যাচ্ছে যে আমি ক্লাসেই ঘুমিয়ে পড়ছি। তখন তো স্যাররা বিভিন্নভাবে আমাকে কমেন্টস করছে, আর স্যারদের সফট কর্নারটা আমি কখনোই নিতে পারি নাই। ক্লাসে যাই না প্রথম তো ফ্যাক্ট, আবার ওই দিনকে যে ক্লাসে পড়াটা সেটাও হয়তো জানি না, গিয়ে 5-10 মিনিটে হয়তো একটা সাবজেক্ট ক্যাপচার করছি, পরেরগুলো আর পারি না। তো স্যাররা তো তখন অনেক কথা বলতো, গেলে একদিন গেলে সব প্রশ্ন আমারই করতো, মনে হয় সব ধরনের প্রশ্ন স্যাররা সবাইকে বাদ দিয়ে আমাকেই করতো। তা আমি খুব লজ্জা পেতাম। ক্লাসে অনেক দিনও খুব চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, তারপরেও স্যারদেরকে কোনো সময় এটার কিছু বলতে পারি না, তারপরে চলে আসতাম। তো যখন ক্লাস 7-এ প্রথম সময় পরীক্ষা হবে, তো ওই স্যার আমার পরীক্ষা নিবে না। তো টিচারের কাছে আমি গেছিলাম, ওই সময় আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম। অন্যবার তো 2-1বার যাওয়ার সুযোগ হয়েছে। তো প্রথম সময় পরীক্ষা পর্যন্ত আমি 3 মাসের মধ্যে 5-7 দিনও ক্লাস করতে পারি নাই। এই ছুটিগুলো পাইলেও আমি কাজে লাগাইতে পারি না। তো হেডমাস্টারের কাছে অভিযোগ গেছে, হেডমাস্টার আমার কাছ থেকে একটা বন্ড সই নিয়েছে, তুমি যদি ক্লাস না করো এরপরে এইবার হয়তো মেনে নিলাম, এরপরে কিন্তু তুমি আর কন্টিনিউ করতে পারবে না। তো আমি ওই সময় পরীক্ষাটা দিবই এই চিন্তা ভাবনা ছিল। আর বন্ড সইয়ের যে ফলাফল কি হবে এটা ওইভাবে তখন গুরুত্বও দিই না, লিখে দিছি যে আচ্ছা স্যার ঠিক আছে আমি রেগুলার ক্লাস করব। তো তখন পরীক্ষাটা দিলাম। পরীক্ষার পরে আমি তো এরপরেও আর ছুটিও পাই নাই, স্কুলেও যাইতে পারি নাই। তখন বই ছিল আমার মনে হয় 3টা বই কিনতে পারছিলাম আমি, পরের বইগুলোও কিনা হয় নাই। সব মিলাইয়া দেখা যাচ্ছে টাকা পয়সাও ছিল না, ওটার উপরে আর অতটা বেশি গুরুত্ব দেই নাই। পরে মনে হলো যে স্যারও তো আর, তখন দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়ে গেল। এইভাবে 3 মাস চলে যায়। 3 মাসের পর যখন দ্বিতীয় সাময়িক পরীক্ষা, তখন তো আমার মনে হলো যে টাকাও নাই, বইও সব কিনে নাই, আবার স্যারেও তো ঝামেলা করবে, যাক লজ্জা টজ্জা পাওয়ার দরকার নেই, আমি আর ওই স্কুলে যাব না। তো পরে আমি আমাদের থানা লেভেল ছেড়ে আমি একটু ডিস্ট্রিক্ট লেভেলে চলে যাই, যে এখানে আমার কেউ চিনবে না, ওখানে যা করি যেভাবে থাকি জীবনযাপন যেভাবে কাটাই ওখানে কাটাবো। তো আমি থানা লেভেল ছেড়ে আমি একটু ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের চুয়াডাঙ্গা শহরে চলে আসলাম। তো ওখানে এসে আমি যে অনেক কিছু চিন্তা ভাবনা করে একটা হোটেলে কাজ নিয়েছিলাম।
যে ওখানে দারোয়ানের কাজ নিলাম, যে রাত্রেবেলা আবাসিক হোটেলে দারোয়ানের কাজ। হ্যাঁ, তো ওখানে যদি আমি কাজ করি তাহলে তো সারা রাত্রে তো আমার সমস্যা নয়, সকালবেলা আমি ক্লাসটা যেতে পারবো, স্কুলে যেতে পারবো। হ্যাঁ। আচ্ছা, তখন আপনি নতুন স্কুলে ভর্তি হননি? না, তখন আমি ওই 7 থেকে, তো আমি এখন মাত্র আমি ডিস্ট্রিক্ট লেভেলে আসলাম, ওখানে একটা অবস্থান করব, তারপরে ভর্তি। তো কিছুদিন চাকরি বাকরি করলাম, ওই জায়গায় চাকরি করার পরে আবার হলো যে আশপাশে কোথায় ভর্তি হওয়া যায় বা কোন স্কুলে ভর্তি হওয়া যায়, কাকে ধরে হওয়া যায়। তো কিছুদিন কাজ করার পরে ওখানেও একটা স্কুল খুঁজে বার করলাম, সেই স্কুলে কাজ ধরলে আমার ভর্তিটা সহজ হবে বা কেউ একটু আমাকে সহযোগিতা করতে পারবে। তো ওই জায়গায় একটা ভাইয়ারে ধরে আমি একটা ওই যে চুয়াডাঙ্গা আদর্শ হাই স্কুল নাম ছিল, সেই স্কুলে আমি ক্লাস 8-এ গিয়ে ভর্তি হই। তো উনিও ওই যাকে ধরছিলাম তিনি আবার ওই স্কুলের প্রতিষ্ঠাতার সদস্য যারা থাকে তাদেরই খুব নিকটতম এক ব্যক্তি, উনি গিয়ে ভর্তি করে দিল। তো আমি খুব আনন্দ উল্লাসেই ওখানে কাজ করি আর ওখানে ক্লাসে যাওয়ার একটা মনস্থ করলাম। তো সব মিলে রাত্রেবেলা সারা রাত ডিউটি করলে পারে আসলে ওই যে ঘুমটা সকালে থাকে, আবার ওখানে খুব সকালবেলায় স্কুলে যেতে হয় 7টার দিকে। তো আমার ডিউটি টাইমটা পড়ে যায় সকাল 8টা পর্যন্ত। সারা রাত একটু ঘুমানোরও কোনো সুযোগ ছিল না। আবাসিক হোটেলে সারা রাতে ওই গেস্ট আসা যাওয়া করে, তো তাদের আবার ওখানেও একটু সজাগ থাকতাম। ওই গেস্টের হয়তো কিছু এনে টেনে দিলে ওরাও 2-5 টাকা 10 টাকা এরকম দিত আর কি, তখন বকশিস। এইটার লোভেও অনেক সময় সারা রাতই সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করতাম। তো তাদেরকে এইভাবে সার্ভিস দিয়েছি, কিন্তু সকালবেলা ওই প্রতিদিনের ন্যায় এই ঝামেলাগুলো হয়েই যেত, ক্লাসে যেতে পারতাম না। একটু দেখা যাচ্ছে যে 7:30 বা 7টায় ক্লাস শুরু হতো, আমার ছুটি হইতে হইতে 8টা 8:30। তো ওই ফার্স্ট যে ক্লাস টিচার, জি, ওনার সাথে আমার পরিচয়টা খুবই কম হয়েছে। হয়তো গিয়ে শেষে 2-3টা ক্লাস করতে পারছি, আবার এখান থেকে চলে আসছি। এইভাবেই আমার অনেক সময় কেটেছে। তো প্রায় যখন 8টা আমি ওখানে দারোয়ান এর কাজ করা অবস্থায় আমি ওই জায়গায় ক্লাস 8 শেষ করলাম। শেষ করার পরে ওখানে আমাদের কিছু বন্ধু বান্ধব তৈরি হয়, তখন আমার ভিতরে আবার ওই যে খেলাধুলার একটা প্রবণতা তৈরি হয়। তো বন্ধু বান্ধব যখন ক্লাসের তৈরি হয় বা আমি যে মহল্লাতে থাকতাম সারাদিনই হয়তো ওখানে রাত্রে ডিউটি করতাম, দিনে ওই ক্লাসের পরেও তো কিছু সময় থাকতো। তো যখন বন্ধু বান্ধব তৈরি হয়ে গেল তখন মনে হইলো যে মন মানসিকতাটাও অনেক বেশি নষ্ট হয়ে যায়, খেলতে পারি না বা তাদের সাথে আড্ডা দিতে পারি না। তাদের সাথে আড্ডা দিলেও শহরের ফ্যামিলির লোকজনগুলোর মন মানসিকতা কেমন যেন একটু, তেমন বন্ধু বান্ধব কারো বাসায় তো আমি কোনো দিন যাই নাই, কারো বাসায় খাইতেও যেতাম না। তাদের সাথে খেলতাম, অনেক বাবা মাই তার বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে বকাঝকা করছে যে ওই ছেলে হোটেলে কাজ করে, তোদের কিসের বন্ধু বান্ধব, হ্যাঁ ওর সাথে মেশা যাবে না। হয়তো যারা ছিল তারাও তো আমার মতোই, হয়তো বাবা মার কথা যারা না মানছে, মারধর খাইছে, এটা আবার কানে আসছে, তখন তাদেরকে এড়িয়ে চলতাম, ওর সাথে মিশবো না। তো আমি একটু খেলাধুলায় ভালো ছিলাম, সেই হিসাবে তাদের প্লেয়ার শর্ট পড়লে আমাকে ডেকে নিত। তো তারপরেও কোনো দিন কারো বাসায় যাই নাই, অত অনেক অনুষ্ঠানও হয়তো করছি, কারো বাসায় যেতাম না। সবারই তো তখন কৌতূহল ছিল, চল যাই। আমি না, তোর বাসায় যাবো না, তোর আম্মা পছন্দ করে না এটা সেটা। তো এভাবেও পড়ালেখা চালাইছি, তাদের সাথেও কম বেশি চলছি, ওখানে কাজ করছি। তো যখন এরকম বেশি চলাচল হয়ে গেল তখন ওই কিছু সময় হলো ডিউটি ফাঁকি পড়ে যেত। আচ্ছা, তো সেখান থেকে মালিক পক্ষ আমাকে বাদ দিয়ে দেয় যে না তোমার আসলে, আর ওখানে কাজের ফাঁকে তখন ওই পোলাপানও চলে আসতো সেই হোটেলের কাছে যে চল খেলতে যাই। তখন এই ওসিলায় বলতাম যে স্যার বা ম্যানেজার সাহেব যারা ছিল বা মালিক পক্ষ যারা ছিল, তো এভাবে তাদের চোখে যখন পড়ছে চাকরিটা চলে যায়। চলে যাওয়ার সাথে সাথে বন্ধু বান্ধব, তখন তো আসলে কেউ সাপোর্ট দেওয়ার মতো বয়সটা তখন আমাদের ক্লাস 8-এ পড়া অবস্থা। তো এইটা যখন পড়ি চাকরিটা চলে গেল। এখন তো এই শেষ পর্যায়ে 9-এ ওঠার সৌভাগ্য আমার হলো। আর 9-এ উঠলে ওখানেও টাকা পয়সার ব্যাপার। তখন হলো আমি একটা চার দোকানে কাজ করি। এই যে আপনি এতগুলো দোকান শিফট করছেন বা কাজ করে পড়াশোনা করার চেষ্টা করছেন, ইন দ্য মিন টাইম বাড়ির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ অফ? টোটালি অফ। ওই যে আমার একটা অভিমান ছিল যে না, তারা আমাকে পড়াতে পড়ায় নাই, আমি তাদের কাছে যাব না। আচ্ছা, তো এর মধ্যে ঈদ যখন আসতো, এর ভিতর তো একটা ঈদেরও পার্ট গেছে, তখন সব কিছু বন্ধ। আমি ওই হোটেলেই থাকতাম,
সবার সাথেই আর 5টা মানুষের মতো চলার চেষ্টা করতাম, কিন্তু ঈদের 2-3 দিন আমি কোথাও বাইর হইতাম না, ওই হোটেলের মধ্যে থাকতেন? হোটেলের মধ্যেই থাকার চেষ্টা করতাম বা ঘুমাইতাম। 2-3 দিন পরে সব স্বাভাবিক হইলে তারপরে বাইর হইতাম। আর ওই সময় একটা কষ্ট বেশি হতো যে খাওয়া দাওয়াটার একটা খুব কষ্ট। ঈদের সময় হ্যাঁ। হোটেলগুলোর থেকেও যে কিনে খাবো এই সুযোগগুলো হতো না, কারণ হোটেলগুলো বন্ধ থাকে। থাকতো। আর আমাদের চুয়াডাঙ্গা শহর খুব বেশি একটা বড় শহর, ছোট একটা শহর। হ্যাঁ, ওখানে 2-3টা হোটেলই শুধু রাত্রেবেলা খোলা থাকে। তো কি করতেন, কি খেতেন ওই সময়টা? তা আমার হলো বাকিটা মানে অনেক সময় আছে যে কলা রুটি খেয়ে আমার মানে জীবন কাটছে বেশি আর কি। আমার ব্যাগের মধ্যে কলা রুটি কিনে আমি থুয়ে দিতাম, ওইটা খেয়ে মুড়ির সাথে বা চিড়ার সাথে আমার সম্পর্কগুলো অনেক বেশি। এখনও এই ঢাকাতে আসার পরেও আমার এটার নাকি আছে গোনা আর শেষ হয় না। তো ক্লাস 9-এ যখন প্রথম সময় পরীক্ষা শুরু হয়ে গেল, তো পরে পরীক্ষার সময়ও আমি ক্লাসে যেহেতু যাই নাই, স্যারদের সাথেও ওই ধরনের একটা বাক বিতর্ক সবসময় থাকে। আর হেডমাস্টারদের কাছেও আমার পুনরায় পরীক্ষার পারমিশনের জন্য পাঠানো হয় হেডমাস্টারের কাছে গেলাম, তো তুমি জিজ্ঞেস করে যে তুমি ক্লাসে আসো না কেন। তো সেখান থেকে কোনোরকমভাবে যদি আমি পারমিশনটা নিয়ে প্রথম সময় পরীক্ষা দেওয়ার পরে যে ওই জায়গায় পরীক্ষা দিলাম, দেওয়ার পরে হলো রেজাল্ট যখন পাবলিশড হলো তখন আমি অঙ্কে ফেল করছি আর কি। তো অঙ্কে ফেল করার পরে আরও বেশি হতাশ, তখন স্যারদের সহযোগিতা তো দূরে থাক, মনে মনে খুব কষ্টও পেলাম। তো অঙ্ক পারতাম না, তো ওই স্যারের বাসায় গেছিলাম। ওই স্যারটার নাম ছিল অজিত স্যার। ওনার বাসায় গিয়ে অনেক রিকোয়েস্ট করলাম যে স্যার কেমনে কী, বলে তুমি তো স্কুলে আসো না, তোমার বিষয় তো এমনি হেডমাস্টার স্যার অনেক ঝামেলা, আমার তো আসলে কিছু করার নাই, আর তুমি যদি কন্টিনিউ ক্লাস না করো হয়তো তোমার আর সহযোগিতা কেউ করবে না কিন্তু। তো আমি বললাম স্যার আমি তো কাজ করি, আমি কিভাবে ক্লাস করব। দেখো একটা স্যার হিসাবে আমি এই ধরনের কোনো উপদেশ তোমাকে দিতে পারবো না, তবে আমরা প্রথম তো বলবো শত কষ্ট হলেও তুমি হলো ক্লাস করো। তো স্যার যাই হোক আমাকে যতটুকু ওনার ইয়েতে মনে হলো উনি ওইভাবে বলল। তা আমি ক্লাস করার জন্য শতভাগ চেষ্টা করলাম, তারপরেও যেহেতু কাজ করি, পরিশ্রম করে বেড়াই, রাত্রে ওখানেও ওই যে ডিউটিটা করতেছি। তো এখান থেকে ক্লাসটা আমার কন্টিনিউ করা হয় নাই। তো রেজাল্ট যখন ফেল করলাম তো ওই স্যারের কাছে আবারও যাই যে স্যার কিভাবে কি করব। তো তখন একটা হতাশা ঢুকে গেল, আমি যদি এইভাবে ফেল করি বা ক্লাসে না যাই আমাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। তো সবাই বলতো যে তুমি যদি এই অঙ্কে ফেল করছো, অঙ্ক তোমার কি সূত্র মুখস্থ করা আছে কিনা। আমি বললাম সূত্র আমি সব পারি, কিন্তু আমি প্রয়োগটা আসলে বুঝতাম না তখনও, আচ্ছা, যে কিভাবে ওই অঙ্কের সূত্র প্রয়োগ করতে হয়। তো এইভাবে দিন গুনি, সবাই যেভাবে বলে সবার কাছে যায় যে ভাই আমি অঙ্ক তো সব পারি, সূত্র পারি, তাহলে আমি অঙ্ক পারি না কেন। তো সবার কাছে যখনই যেতাম একটা সাজেশনের জন্য, বড় ভাই ব্রাদার বা টিচারদের কাছে, সে বলল সূত্র মুখস্থ করো। তো আমি সূত্র এমনভাবে মুখস্থ করলাম যে সূত্র মুখস্থ না, তখন আমার টোটালি এটা ঠোঁটস্থ বললে আমার ঠিক আছে। তো ঠোঁটস্থ করেও আমি অঙ্কের সময়ই আমি অঙ্কটা টোটালি মুখস্থ করে যেতাম। তো মুখস্থ করে গিয়ে তখন ওই খাতাতে দেখতাম যে প্রশ্নপত্র যখন পেতাম হাতে, অঙ্ক কিছুটা ঘুরাই দিত, তখন খুব অঙ্ক ঘুরাইতো। তো একটু ঘুরাই দিলে আমি আর অঙ্ক পারতাম না। আচ্ছা। তো অঙ্ক না পারলে দ্বিতীয় সময় পরীক্ষার সময়ও এই ধরনের আমার ভয় আমার ভিতরে রয়ে গেছে যে আমি তো মানে অঙ্ক পাশ করতে পারবো না। তো ওই স্যারের কাছে আবারও আমি গেলাম যে স্যার কীভাবে সব পরীক্ষায় আমার ভালো হয়, কিন্তু আমার অঙ্কের একটা দুর্বলতা থেকে যায়। তো স্যার যেভাবে সচরাচর বলে যে এখানে আমার কিছু করার নাই, তুমি ক্লাসে আসো না, কোনো স্যাররা তোমাদের চিনে না, তোমার এই ধরনের সহযোগিতা আমি করতে পারবো না। তা আমি বললাম স্যার আমাকে যদি একটু পড়ান তাহলে আমার জন্য খুব ভালো হয়, ক্লাসে আসতে হবে। আর শুধু এবার প্রাইভেট পড়েই যদি সবাই পড়ালেখা করতো তাহলে স্কুল কলেজগুলো কেন হয়েছে, সবাই ঘরে বসেই যদি পড়ালেখা করতো তাহলে এত কোটি কোটি টাকা খরচ করে স্কুল কলেজ ভার্সিটি হয়েছে, ওটা হবে না। তো স্যারের ওই দিনকেও উনি ওইভাবে আমার সাথে একটা আচরণ করে আমাকে যখন বাইর করে দেয়, আমি আবারও গেছি স্যারের বাসায় যে স্যার
ওই ডিউটি শেষ করার পরে আমি সুযোগ পাইলে ওই স্যারের কাছে যেতাম। তখন মানে মনে অঙ্কের হতো- টিচারের কাছে যেতেন? হ্যাঁ, ওই স্যারের কাছেই মনে হয়তো ওই স্যার মনে হয় সব ইয়ে করবে। ওনার কাছে কত হলো, আমি তো একটা সাবজেক্ট দেখি, আর আমি তো তোমাদের ক্লাস টিচার না, আমি তো তোমার যে একটা গার্ডিয়ান টিচার থাকে ওনার সাথে তোমার ভালো লিঙ্ক থাকতে হবে। আমি তো সাবজেক্ট নেই, তুমি পাস করলে পারে আমাদের কোনো সমস্যা নেই। ক্লাস টিচার তো মার্ক করে, যেটা আমরা বলি যে গার্ডিয়ান হিসেবে যে একজন টিচার থাকে। তো স্যারের কাছে গেলাম যে স্যার আমাকে একটু পড়াতে হবে। তখন বললো যে তুমি আসো, বিকালে আসো। আমি কই স্যার আমি তো কাজ করি, আমি তো বিকালে যেতে পারবো না। তা সকাল 7টায় ক্লাস শুরু হয়, আমি তো আর সকালে কোনো সুযোগ নেই। তখন বললো তুমি একটা কাজ করতে পারো, যদি আমি ফজরের নামাজের পরে আমি কিছুক্ষণ ক্লাসরুমে বসে থাকি, ওনার যে কিছু পোলাপান পড়াইতো সেটা ওনার বাসাতেই, ওনার বাসার নিচতলায়। তো উনি ওই নামাজ পড়ার পরে আর উপরে যায় না। বল যদি তুমি নামাজ পড়ার পরে আসতে পারো। এটা অনেক রিকোয়েস্ট করার পরে রাজি হলো যে ঠিক আছে তুমি তাহলে নামাজের পরে আসো, আমি তোমাকে কিছুদিন দেখাই দেব। তো যাক, আল্লাহর রহমতে উনি রাজি হলো। আমিও ফজরের নামাজের পরে আমি চলে যেতাম, তখন অন্ধকার থাকতে থাকতেই। তো স্যার 4-5 দিন যখন অঙ্ক করায়, তো আমার জিজ্ঞেস করলো তোমার সমস্যাটা কি, এই অঙ্ক তুমি হুবহুব তো পারতেছো। আমি কই স্যার অঙ্ক আমি পারা বলতে কি, আমি এই অঙ্ক সব মুখস্থ করে আসছি স্যার, আপনি যেটাই দেবেন আমার মুখস্থ। তো কয় সমস্যা কি? আমি কই স্যার এই অঙ্কটা যখনই ঘুরাই দেয় তখন তো আমি আর পারি না। তো উনি আবার একটা অঙ্ক দিয়ে, তখন আমি ওই যে আদিলের টেস্ট পেপার নামে একটা বই ছিল, ওখান থেকে উনি 2-1টা অঙ্ক করতে দিল। তো ওইটার থেকে হুবহুব যদি থাকে, আমি টেস্ট পেপার বলেন বা সমাধান যে বইগুলো আছে সবই আমি ফলো করতাম। রাত্রেবেলা যখনই সুযোগ পাইতাম মনে হতো যে আমার এই পড়ালেখাটা বা আমি যদি পাশ করতে না পারি, স্যারদের কাছ তো আমি কোনো রকম সহযোগিতা পাবো না। তো অনেক সমাধান বইও আমার কাছে ছিল। আদিলের টেস্ট পেপারে এমন কোনো অঙ্ক ছিল না যে আমার নজরের বাইরে বা আমি মুখস্থ করি নাই। কিন্তু তখন কি হতো যে হুবহুব বইয়ের সাথে মিলতো না, কিছুটা হইলে চেঞ্জ করে দিত। আচ্ছা। তো স্যারও 2-3 দিন আমার এই প্রবলেমটা উনি ধরতে পারেন। পরে যখন আমি বললাম যে স্যার আমি আসলে কিন্তু অঙ্ক সব মুখস্থ করে আসি, আপনি আমাকে যেইটাই দেন এই আদিল থেকে দেন আর এই সমাধান থেকে দেন, আমার কিন্তু হবে, কিন্তু পরীক্ষার খাতায় যদি চেঞ্জ হয় আমি পারি না। পরে স্যার বললো তুমি কি বুঝো না? আমি কই স্যার এই যখন আপনারা সূত্রটা যে প্রয়োগ করেন এইটা আসলে আমি বুঝি না, কিভাবে একটা সূত্র আপনারা দিচ্ছেন, আমি দিলে হয় না। তো উনি আমার তখন ওই সূত্রটা আমাকে বুঝাই দিল যে এইভাবে সূত্র প্রয়োগ করলে তুমি অঙ্ক করতে পারো। ওকে। তো আমি ওভারঅল 10-12 দিনের মধ্যেই আল্লাহর রহমতে অঙ্কটা আমার নিয়ন্ত্রণে নিয়ে নিলাম। তারপরের থেকে ওনার কোচিংয়েও আমি যে সকালবেলা যারা আসতো তাদেরকে ম্যাথটা করানোর, মানে যে অঙ্কে আপনি ফেল করতেন সে অঙ্কে আপনি এখন আমি টিচারের জায়গা নিয়ে নিলেন। ওকে। তো স্যারও আমাকে ওই সুযোগটা দিয়েছিল তখন। কিন্তু তখন কিছুদিন আমার খুব মনের মধ্যে আনন্দ, এরপরে আবার ওখান থেকে চলে এসে আবার সেই কর্মব্যস্ত জীবন, কর্ম করতে হয়। 9 এইভাবে গেল। কিন্তু ক্লাসের ব্যাপারগুলোতে আমাকে প্রতিদিনই অপমান হতে হয়েছে, যে যেদিন কই গিয়েছি টিচাররা হয়তো চিনে না, অপমান করছে, দাঁড় করায় রাখছে। সাবজেক্টগুলো পড়াও অনেক সময় পারি না বলতে কি আমি তো জানিই না যে আজকে কি পড়া হবে। তো সবাই গিয়ে হাসাহাসি করতো, অপমানই করতো। স্যাররা যদি কিছু বলতো তো যারা আমাদের ক্লাসমেট ছিল তারা খুব হাসতো। তা আমি পিছনে গিয়ে বসতাম, আর স্যাররা দেখি মার্ক করে সব আমাকেই বেশি জিজ্ঞাসাবাদ বেশি করতো আর কি। কেউ জানতো না আপনার স্টোরিগুলো, রাইট? আমি কারো কাছে বলতাম না, আমি সবসময় চুপচাপ থাকার জন্য চেষ্টা করতাম। আর যেহেতু রেগুলার যেতে পারি না, এমনিতেই হলো মনটা খুব ছোট থাকে। আবার ওই যে কিছু বন্ধু বান্ধব থাকে, তাদের আনন্দ উল্লাস থাকে, আমি হয়তো সেভাবে একই ক্লাসমেট হইলেও অনেকেই ইগনোর করে যারা বাস্তবভাবে চলাচল করছে। হয়তো যদি আপনি আর 5টা মানুষের মতো সমান তালে যাইতে না পারেন, এটা বাস্তব জীবনটা আসলে একটু অনেক বেশি সত্য কথা, বেশি কঠিন। তো এভাবে অনেক আমি প্রত্যেকটা ধাপ পার হইতে হইলে আমাকে অনেকজনের কাছে অনুরোধ, বিনয়, তাদের কাছে রিকোয়েস্ট, ক্লাসে যায় নাই, এই ধরনের জটিলতা আমার জীবনে সবসময়ই রয়ে গেছে। আমি তাদের কাছে গিয়েও কেউ হয়তো সহযোগিতা করছে, না করলে হয়তো আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। হয়তো ধারাবাহিকভাবে একবারের জায়গায় 5বারের জায়গায় মালিক পক্ষ যারা ছিল, হয়তো স্কুলে জটিলতা হইলে আমি 2 দিন কাজে যাই না,
তখন ওই কাজগুলোও আবার বিকালবেলা আসলে মালিকের কাছেও বকাবকি করছি, পড়াশোনা করে তুমি জজ ব্যারিস্টার হইবা, তাই এই তার দোকানে বা এই দোকানে কাজ করার দরকার কি, যাও চলে যাও হ্যান ত্যান। সেই সময় আপনি একটা চায়ের দোকানে কাজ করতেন? আমি আবাসিক হোটেলের আবাসিক হোটেলে কাজ করতাম রাতে, আর দিনে করতাম চার দোকানে কাজ, যাতে কিছু ওরে টাকাটা বেশি আমি পাই। বাবা। আর তখন হলো যে হোটেলে কাজ করতাম আবাসিক হোটেলে, ওখানে আমাদের বেতনটা খুব, আমার বেতন ধরা ছিল 600 টাকা মাত্র? হ্যাঁ, আর ওখানে যে হিসাবটা ছিল যে আপনাকে বাকিটা ওই যে যারা গেস্ট আসে তাদের কাছ থেকে যদি টিপস পান ওইটাই আপনার সব, ও, আর খাওয়া দাওয়ার কিন্তু সুযোগ নেই। তো ওখানে থাকার একটা ব্যবস্থা থাকে। তো এইটা করলে পরে ওই দেখা যাচ্ছে যে এদিকে ক্লাস শেষ করে এসেও তখন আবার অনেক করতাম যে আমাকে যেভাবে খাওয়ার টাকাটা অ্যারেঞ্জ করতে হবে। একটা হোটেল থেকে ভাত বা গেস্টের ভাত টাত কিনে আনলেও সেখান থেকেও যদি থাকে সেসব খাবারও রেখে দিয়েছি, খেয়েছি। তো যখন এইভাবে নাইনের ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, ফাইনাল পরীক্ষার পরে 10-এ ওঠার সময় আমার ক্লাসের যে প্রেজেন্টের যে বিষয়গুলো, অ্যাটেন্ডেন্সগুলো স্যারদের নলেজে গেছে, বা হেড স্যার উনি আমাকে ডাকায় বললো যে তুমি কিন্তু কোনোভাবেই ক্লাস যদি 10-এ তুমি না করো তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা না, তো পারবাই না। উনি গ্যাস স্যার। তো এর আগে হলো ওই যে আমার এই ক্লাস 9 পর্যন্ত আমাদের আরেকটা টিচার ছিল, উনি অতটা বেশি অ্যাটেন্ডেন্সের উপরে গুরুত্ব দেয় নাই। তো ক্লাস 10-এ যখন উঠি তখন গিয়াস স্যার নামে একজন স্যার ওখানে আসলো। উনি প্রথম এসে অনেক বেশি মানে পুরা স্কুলের একটা ডিসিপ্লিন চেঞ্জ করার বা পড়ালেখা ভালো করার একটা উদ্যোগ নিল। আচ্ছা। নেওয়ার পরে আমি যখন এই 10-এ উঠলাম, আমার তো ক্লাসে যাওয়ার কোনো সুযোগ হলো না। তো এইভাবে প্রথম সময় পরীক্ষা হলো, দিলাম। সেখানেও হয়তো স্যার যারা ছিল তারা হয়তো একটু সফট কর্নার দেখাইলেও বা গিয়ে কোনো রকম পরীক্ষাটা দিয়ে আমি চলে আসছি। কিন্তু যখন ফাইনাল পরীক্ষা, আমাদের যেটা টেস্ট পরীক্ষা বলে, ওই সময় গিয়ে আমারে টোটালি আটকাই দিল স্যার। কি জন্যে? ওই যে স্কুলে আমার যাতায়াত নাই, উনি কোনো রকমভাবেই আমাকে টেস্ট পরীক্ষায় বসতে দিল না। বসতে না দেওয়াতে আমি 3 দিন ওনার বাসায় গেছি যে স্যার আমি কাজ করি, আমার এরকম ওনার পায়ে পর্যন্ত ধরেছি। উনি আমাকে কোনোভাবেই সেই টেস্ট পরীক্ষা উনি আমাকে দিতে দেয় নাই। তো দিল না শেষ পর্যন্ত? উনি দিতে দেয় নাই। ওকে। তো খুব কষ্ট পাইলাম। রাত্রে বেলা গেছি ওনার বাসায় বসে থাকতাম যে স্যার, সারাদিন উনি স্কুলে থাকতো, আমি সারাদিন গিয়ে ওনার বাসায় সামনে গুড় করতাম। টেস্ট পরীক্ষা দেওয়ার আর সুযোগ হলো না, উনি পারমিশন দেয় নাই। তো সেই বছর আমার গ্যাপ গিয়েছে, আমি কোনোভাবেই ওই টেস্ট পরীক্ষা কিন্তু দিতে পারি নাই। তো একটা বছর আমার হয়তো বড় হওয়ার সাথে সাথে ওই স্যারের প্রতি শ্রদ্ধা আছে না রাগ আছে না ক্ষোভ আছে আমি হয়তো বলতে পারবো না। ওনার সাথে অনেক কথা বলেছি যে নিয়ম নেই, আমি এ পর্যন্ত বলছি যে স্যার নিয়ম তো মানুষের তৈরি করা, মানুষকে তো নিয়ম তৈরি করে নেয়। আপনি যদি একটু সহযোগিতা করেন, আমি পরীক্ষা করে তুমি ক্লাসে আসো না, ভালো ভালো যারা রেগুলার ক্লাসে আসে তারাই পাশ করতে পারে না, তোমার পরীক্ষায় আমি দিয়ে আমার স্কুলের দুর্নাম এগুলো দরকার নেই। তো উনি কোনোভাবেই ওনার জায়গাতে অটল ছিল, উনি আমাকে পরীক্ষা দিতে দেয়নি। সেই বছর আমার একটা গ্যাপ গেছে। এরপরেও আমি আবারও হাল ছাড়ি নাই ওই স্কুল থেকেই। পরের বছর তখন রেগুলার হয়ে গেলাম। তখন টোটালি আমার বিষয়টা যারা আগের ব্যাচ ছিল তারা তো আর চিনে না পরের ব্যাচে, তখন হয়তো একটু গুরুত্ব হারিয়ে গেল। ইরেগুলার হইলে আমি কম বেশি মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাই না। তো তখন একটা 2 রকম অবস্থায় যে পরীক্ষা দিতে দিলে দিবে, না দিলে নাই। তো পরীক্ষা দিয়ে পাশ করি, যাই হোক আল্লাহর রহমতে ওই বছর আর কোনো আমার প্রবলেম হয় নাই। কিন্তু পরীক্ষা দেওয়া হলো না? না, ওই বছর পরীক্ষা দেওয়া হয়নি আমার। পরের বছর আমি ইরেগুলার আবার এখানেই কাজ কন্টিনিউ, ওই হোটেলে আর এই 4 দোকানে কাজ করে করে তখন ওই একটা বছর আবারও শেষ করলাম। পরে ওইবার পরীক্ষা দেওয়ার আমার সুযোগ যাক হলো, টেস্ট পরীক্ষায় আর কোনো ঝামেলা হয় নাই। তো তখন বেতন বা টাকা এগুলো পরিশোধ করতেও আমার খুব কষ্ট হতো। তখন বেতন পাইতাম 600। এই 600 টাকা আর ওই যে হোটেলে কাজ করে পাইতাম, মনে করেন যে 600 পাইতাম, আরও কিছু এক্সট্রা পাইতাম। আর ওই বকশিস টকশিস দিয়ে আমি সব টাকাগুলো গুছাইতাম। তো রেজিস্ট্রেশনের সময় আমার 1700 টাকা মনে হয় ওই সময় ফর্ম ফিল আপে লেগেছিল, 1700 টাকা। এই 1700 টাকা আমার
তখনকার মনে আছে, ঢাকার একজন গেস্ট ছিল ওই হোটেলে, বাবুল সাহেব নাম ওনার। উনি ওই সারাদিন মালিক যখন বকাবকি করতো, উনি প্রায় আমাদের রেগুলার গেস্ট ছিল। আচ্ছা। তো তখন উনি বললো যে এই ছেলেটাকে বকাবকি করেন কেন? বললো যে ও এই যে এটা ফাঁকি দিয়ে স্কুলে যায়, কি পড়ালেখা করে কি হবে। তো উনি আমার একদিন জিজ্ঞেস করে কী ব্যাপার তোমার এরকম। আমাকে তখন আমি ওনাকে মামা বলতাম যে মামা আমি একটু পড়ালেখা করতে চাই, এখন এই যে টাকা লাগবে, এই জন্য আমি দিনে আবার একটু চার দোকানে কাজ করি, তো ওখান থেকে কিছু টাকা পাই, সব মিলাইয়া দেখা যাচ্ছে সময় পাই না। এখানে আসলে ওই ঘুমাই যেতাম, এখানে সারা রাত ডিউটি করার পরে চার দোকানে ডিউটি করলে আবার দিনে আমি একটু ঘুমাই গেলে পরে, তো এই জন্য মালিক পক্ষ আমাকে একটু বকাবকি করে। তো তখন হলো বাবুল সাহেবের কাছ থেকে উনি আমাকে প্রায় 400-500 টাকা সাহায্য করলো যে ঠিক আছে তুমি পড়ালেখার জন্য। তো উনি যেহেতু আমাদের রেগুলার গেস্ট ছিল, তো উনি আবার একটু মালিককে বলে দিল যে পড়ালেখা করতে চায়, ওর একটু সুযোগ দেন, একটু কি হয়। তো যাক, ওনার মুখের কথা রক্ষার্থে হয়তো ওই সময় আর মালিক পক্ষ কিছু আমাকে বলে নাই। তো উনি দিয়ে আমি ফর্ম ফিল আপটাও করলাম, করার পরে পরীক্ষা দিলাম। তো ওই সময়ও মালিক পক্ষ বা যখন আমি এখান থেকে পরীক্ষা দিতে যাইতাম, আমাদের সাথে যারা আরও ডিউটি করতো সবাই টিটকারি করতো, উপহাস করতো, হ্যাঁ পরীক্ষা দিতে যাচ্ছে, পোলাপান রেগুলার পড়ালেখা করেই পাশ করতে পারে না এ। তো যাক, আল্লাহর রহমতে ওইবার আমার সাথে যারা আমার পরিচিত বন্ধু বান্ধব বা এপারে ওপারে যারা ছিল, সবার চেয়ে আমার রেজাল্টটা অনেক বেশি ভালো হয়েছে। তো রেজাল্টের দিন আমি স্কুলে যাই নাই, আমি একটা মাঠের ভিতরে, ওটা একটা ধান ক্ষেত বলে আর কি, সেখানে আমি শুয়েছিলাম একটা গাছের নিচে। তো এক বন্ধুরে পাঠিয়েছিলাম যে আমার রেজাল্টটা যদি হয় তো আমাকে জানাস। তো তখন ও একটা শিট নিয়ে আসছে, তো খুব ও আনন্দ উল্লাসে এসে বললো যে লালন তুই পাস করছস, এই তোর রেজাল্ট। তো আমি ওই স্কেল দিয়ে আমি ওইটা দেখতে গিয়ে আমার হাতটা একটু কেঁপে গেছে, নিচে দেখি যে ফেল লেখা রয়েছে। তো পরে আমি ওর ওপর অনেক রাগারাগ করছি, কিন্তু পরে ওরেও আমি একটা লাথি মেরে ফেলেও দিছিলাম ওকে। তো পরে বললো যে না তুই পাস করছিস দেখ। তো যাক, পাস করার পরে দেখলাম যে না আমি পাস করছি। তো তখন অনেক বেশি মনে মনে খুশি হইলো, এই খুশিটা যে আমি কারো কাছে গিয়ে জানাবো বা এরকম, হয়তো ওর কাছ থেকে ওর সাথে একটু আনন্দ উল্লাস যা করলাম। পরে আমি আমার ওই হোস্টেলে ফেরত আসলাম। ফেরত আসার পরে যে মনস্থির করলাম যে আমি ঢাকাতে চলে যাব। তো স্কুলে খোঁজ নিলাম যে কতদিন পরে আমি মার্কশিট এগুলো পাবো। তো মিনিমাম 10-15 দিন সময় লাগবে। তো তখন আমার একটা ফ্রেন্ড ছিল ওখানে, একটা ওই হোটেলের পাশে একটা ছোট মসজিদ ছিল, মসজিদের মুয়াজ্জিন। তো আমি ওর কাছে বললাম যে বন্ধু এরকম এরকম আমি আর কাজ টাজ করবো না, আমি ঢাকায় চলে যাব। তো ওর কাছে কিছুদিন থাকলাম, তখন নামাজ কালামও পড়তাম ওর সাথে থেকে, সবসময় নামাজ টামাজ পড়তাম। 10-15 দিন অপেক্ষা করে ওর কাছ থেকে ওই স্কুল থেকে আমি মার্কশিটগুলো সংগ্রহ করে আমার মনস্থ হলো যে আমি ঢাকাতে চলে যাব। তো ঢাকাতে চলে যাব, ঢাকা তো আমি চিনি না, ঢাকাতে কিভাবে যাব। তো ওইটা আমাদের পাশেই চুয়াডাঙ্গা রেল স্টেশন। রাত্রেবেলা অপেক্ষা করতেছি, তো দেখতেছি যে কোন দিকে সবাই, তখন শুনলাম যে ইন্টারসিটি একটা ঢাকা ট্রেন যাবে, সেই ট্রেনে। তো কোন দিক দিয়ে যাব, কোন দিকে যাব। তো দেখি যে এক ভদ্রলোক তার বন্ধুকে বলতেছে বন্ধু আমি ঢাকায় চলে যাচ্ছি, ট্রেনে আসার সময় হয়ে গেছে, তোর সাথে আবার পরে কথা। তো তখন আমি তাকে ফলো করলাম, যেই লোক যেখানে যেখানে যাবে আমি তার পেছনে ছাড়বো, যেহেতু সে ঢাকায় যাচ্ছে শুনলাম। তো রাত্রেবেলা উনি যে ট্রেনে উঠছে আমি সেই ট্রেনে উঠে চলে আসছি। তো যখন ওই যে চেকাররা আসে, যখন চেকার আসে, ওই লোক আবার ছিল ওই ট্রেনেরই কোনো টিটি বা এরকম কেউ। উনি যখন বসেছিল আমি আবার ওনাকে ফলো করে ওনার পাশে বসছি বিদায় আমার হয়তো টিকিটটা এত বেশি চেক করে নাই। ওনার পাশে ছিলাম আমি, ওনার সাথে কম বেশি কথা বলতেছিলাম। তো চেকার যখন আসছে ওনাকে দেখে আর ওনাকে কিছু বলে নাই। তো আমি কমলাপুর স্টেশনে এখন রাত্রেবেলা পৌঁছাইলাম। আমার সকালের দিকে পৌঁছাইছি, মনে করেন 6টার দিকে মনে হয় এরকম হবে। ওকে। তা আমি নামার পরে ওই জায়গাটা আমি ওই যে আগে সিনেমা কম বেশি দেখতাম যেহেতু, তো দেখলাম যে এখানে এটা তো আমরা সিনেমাতে দেখছি এই কমলাপুর স্টেশনে অনেক শুটিং হয়। তো সেই জায়গাতে নামলাম। নামার পরে আমি ওই আমার পিছনে একটা লম্বা ব্যাগ ছিল আর কি, ব্যাগের মধ্যে আমার কিছু কাগজপাতি জামা কাপড় ছিল, ওইটা রেখে আমি একটু ঘোরাঘুরি করতেছি। এর মধ্যে এসে দেখি যে আমার ব্যাগটা নাই। তো ব্যাগটা নাই, অনেক খোঁজাখুঁজি করার পরে তখন খুব কষ্ট লাগলো। তখন আমার কাছে মাত্র 33 টাকা মতো রয়েছে।
33 টাকা নিয়ে আমি সামনে অনেকক্ষণ হাঁটলাম, হাঁটাহাঁটি করলাম, অনেককে জিজ্ঞেস করলাম ভাই একটা ব্যাগ দেখছো এখানে? কেউ দেখলাম যে আমার কথাবার্তায় সুযোগ, সেটা আমার জীবনে প্রথম ঢাকাতে আসা, আর মানুষের প্রতিও আমার ওই ধরনের ধ্যান ধারণাও নাই। তো তখন এখানে নেমে আমি বাইর হইলাম, ওই যে স্টেশনের পরে যে রিক্সা নেওয়ার চেষ্টা করলাম যে আমি তো কোথায় যাব। তো ওই যে হোটেলে থাকাকালীন সময় এক ভাই ছিল, উনি বলতো যে ওই যে আমাদের ওই হোটেলের গেস্ট হিসাবে যেত, তো বললো যে তুমি যদি কখনো ঢাকায় যাও তাহলে আমার কাছে যে, আমার নাম অমুক, আমার বাসা ঢাকা সাভার স্মৃতিসৌধের ওখানে। যেমন হোটেলে কাজ করলে অনেকের সাথে পরিচয় হইলে যেটা হয় আর কি, যে তুমি যাও ঢাকাতে গেলে আমার সাথে দেখা করো, এরকম ইত্যাদি ইত্যাদি। তো আমি ওইখান থেকে রিক্সা নেওয়ার চেষ্টা করতেছি যে ভাই আমি সাভার যাব, দেখি সব রিক্সাওয়ালারা আমার মুখ পানে তাকায় আর হাসে। তো এর মধ্যে 2-3 জন দেখার পরে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই কেমনে কেমনে, বলে সাভার তো এখান থেকে অনেক দূর, তুমি এখান যেতে পারবে না, তুমি বাসে যাও। তো বাসে যাব, যে বাসে উঠি আমাকে নামাই দেওয়া হয়, যে বাসে উঠি আমাকে নামাই দেওয়া হয়। কেন নামাতে হচ্ছে? যে ওই যে এক একটা রুটের তো এখন বুঝি যেটা যে এক একটা ঢাকা শহরে তো এক একটা রুটের আলাদা বাস। তো আমাকে বলে দিছে এইদিকে যাবে, আমি সব যে বাসই পাই সেটাতে উঠে যাই। তো একসময় ওই কন্ট্রাক্টরের সাথেও চিল্লাচিল্লি লাগাই দিছি, ভাই আমাকে নামাই দেন কেন, আমি তো ভাড়া দিব। তো অনেকেই যেভাবে তাকায় আর কি, যে এটা কোত্থেকে আসছে কি আসা এই বিষয়। এর মধ্যে বাসের একজন লোক বলল যে ভাইয়া আপনি যেখানে যাবেন সেই বাসের সামনে দেখেন সাভার লেখা আছে। তা আমি দেখলাম অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি, কোনো বাসে সাভার লেখা নাই দেখি। এরপরে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আমি তো সাভার যাবো কীভাবে? বললো যে ওই যে আপনি মতিঝিলের ওইদিকে শাপলা চত্বর একটা জায়গা আছে, এরকম নাম বললো, যে ওখান থেকে যান, ওখানে সাভার যে যাবে বাস। তো গিয়ে আমি ওখানে দাঁড়াইলাম, যে দেখি যে বাসের পিছনে বা সামনে সাভার লেখা আছে সেই বাসে আমি একটা, তখন সাভার তো বলতে আমরা যেটা বুঝি, আমি ওই বাসে উঠলাম, উঠে তার সাথে কথাবার্তা, যে এখন ভাড়া দিব কত চাই না বেশি চাই, আমার মনের মধ্যে একটা টাকাও বেশি নাই। তো অনেকের ফলো করতেছি যে কে কত দেয়, আমিও সেটা দিব। তো তাকে জিজ্ঞেস করলাম, সে আমার কাছে কয় টাকা যেন রাখছিল। তো রাখার পরে এবার সাভার গিয়ে নামলাম। সাভার গিয়ে এখন মনে আছে আমার রাজ্জাক প্লাজার সামনে গিয়ে আমাকে নামাই দেওয়া হলো। তো ওখানে গিয়ে অনেক মানুষকে জিজ্ঞেস করি যে ভাই এখানে স্মৃতিসৌধ কোথায়? কয় নবীনগর। তো আমি কই নবীনগর না ভাই, সাভার একটা স্মৃতিসৌধ আছে। তো কেউই আমার এই কথাটাকে গুরুত্ব দেয় না যে কিসের সাভার স্মৃতিসৌধ আছে। তো আমি এক চার দোকানদারে গিয়ে বললাম যে ভাই এখানে স্মৃতিসৌধটা কোথায়? কয় এখানে তো নয়, নবীনগর স্মৃতিসৌধ। না ভাই সাভারের স্মৃতিসৌধ আছে, আমার এক ভাই ঠিকানা দিয়ে আসছে। তো উনি অনেকেই এই কথাগুলো শোনার পরে বিরক্তি হয়ে আমাকে দেখা যাচ্ছে সেইভাবে কোনো সদ উত্তর দেয় না। তো চার দোকানদারের কাছে গেলেও সে এক কাপ চা খাইলে হয়তো সে আমার কথা শুনবে। আমি ওনার কাছে একটা চা খাইলাম, খাওয়ার পরে আস্তে করে জিজ্ঞেস করলাম যে ভাই এরকম এরকম আমি খুব বিপদে আছি, আমার ভাই একটা ঠিকানা দিয়ে আসছে এরকম সাভার স্মৃতিসৌধের পাশে তার বাসা, আমি এখন যাব। তখন বেলা 2টা বেজে গেছে, আমার খুব ক্ষুধাও লাগছে, সারা রাত না খাওয়া ছিলাম। তখন বললো যে দেখো ভাই এখানে সাভার স্মৃতিসৌধ বলে কিছু নাই, ঢাকার বাইরে যারা যায় তারা মূলত ওই স্মৃতিসৌধকে সাভার স্মৃতিসৌধই বলে। তুমি এখান থেকে বাসে উঠে নবীনগর যাও। তা আমি ওনার কথা মতো বাসে উঠে সেই নবীনগর স্মৃতিসৌধের ওখানে গেলাম। গিয়ে ভাই যে তথ্যটা দিয়ে আসছিল ওনার উপরে আমার ভরসাটা ছিল যে ওনার বাসায় গিয়ে অন্তত উনি যেহেতু ঢাকার থেকে ওখানে যাওয়ার পরে খুব ভালোবাসতো, তো উনি যেভাবে ঠিকানা দিয়ে আসছিল যে সাভার স্মৃতিসৌধের পাশে একটা গলি আছে, সেই গলির পাশে ওনার বাসা। তা আমরা যেহেতু পাড়া গায়ে বড় হয়েছি, তা আমরা মনে করছি যে নাম বললেই হয়তো চিনবে বা বাসা একটা সবাই চিনার কথা। তো গ্রামের যে মন মানসিকতা আমার সেইটাই ভিতরে রয়েছে। যে ওখানে গিয়ে দেখলাম যে পুরা আশপাশে কোনো বাড়িঘর নাই, কোনো রাস্তাঘাট নাই। তো সন্ধ্যা হয়ে গেল, খুঁজতে খুঁজতে আর তার অপেক্ষায় সাভার স্মৃতিসৌধের সামনে অনেকক্ষণ অপেক্ষা করলাম যে যদি তাকে দেখতে পাই। অনেককে জিজ্ঞেস করলাম, উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানার সাথে মিলেও না। এরকম করতে করতে সন্ধ্যা যখন হয়ে যায় তখন তো স্মৃতিসৌধের ভিতর থেকে বাইর করে দিল। বাইর করে দেওয়ার পরে এখন কোথায় যাব? সেদিন সন্ধ্যার পরে আবার বৃষ্টিও নামছে। নামার পরে আমি তো আর টাকাও আমার কাছে নাই। ওখান থেকে আমি হাঁটতে
একদম সাভারে আসলাম, রাজ্জাক প্লাজার এই জায়গাতে আসলাম, তখন রাত্র প্রায় 12টা বাজে। তো ওখানে এসে আমি রাজ্জাক প্লাজার সামনে একটা বেঞ্চেতে বসেছিলাম। তো বসে থাকার পরে আমার ওখান থেকে দারোয়ানরা আমারে উঠাই দিল যে এখানে বসা যাবে না। তো সাইড গিয়ে আবার আরেকটা জায়গা, ওইটা রাজ্জাক প্লাজার পাশে মাহাতাব প্লাজা আছে, ওর পাশে একটা গলি দেখলাম যে রাত্রেবেলা অনেক লোকজনের আসা যাওয়া। আমি ওখানে বসলাম। তো ওখানে বসার পরে ওই জায়গাটা ছিল একটু খারাপ, কিছু অসামাজিক কার্যকলাপ ওই জায়গায় হতো। তা আমার এগুলো তখন তো জানা ছিল না। আমি ওই জায়গায় গিয়ে বসছি, তখন ওই দারোয়ান আমাকে উঠাই দেয় যে এখানে বসা যাবে না, যাও। বসা যাবে না এই কারণ তখন আমি তো ছোট ছিলাম, আমার পরনে একটা ট্রাউজার ছিল আর একটা গেঞ্জি, একটা হলুদ কালারের একটা গেঞ্জি ছিল। তো তখন দেখলাম এক মেয়ে এসে বলল যে ও বসে রয়েছে, সমস্যা কি, বৃষ্টির মধ্যে কোথায় যাবে। তো দারোয়ান দেখলাম তার সাথে কি বলা কওয়া করলো, করার পরে বললো যে না থাক। তা আমি আবার সেই মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো কি সমস্যা তোমার। বললাম আপু এরকম এরকম, আমি এক ভাইয়ের ঠিকানায় আসছিলাম, তার ঠিকানাও খুঁজে পাচ্ছি না, আমি কোথায় যাব কি করবো, আমার কোনো যাওয়ার কোনো জায়গা নাই, এই জন্য এখানে বসছি, সবাই আমাকে উঠাই দেয় বৃষ্টির মধ্যে। তো উনি আমাকে বললো দেখো এই জায়গা তো এরকম এরকম, এগুলো তুমি বসে থাকলে ওদের ডিস্টার্ব হবে, এরকম বসা যাবে না। তো ওই মেয়েটা আমাকে বললো তুমি একটা সাইডে দাঁড়াও, আমি আসতেছি। তো যাক, সে খারাপ হইলেও তার মন মানসিকতা অনেক বড় ছিল, এই জন্যই মূলত আজকে আমি তাদেরকে নিয়েই কাজ করার মন মানসিকতা আমার তৈরি হয়েছে। তো উনি বসে থাকার পরে উনি কিছুক্ষণ পরে আমাকে নিয়ে ওনার বাসায় গেল। তো সে ওখানে দেহ ব্যবসা করতো আর কি। তো দেহ ব্যবসা করলে উনি আমাকে তার বাসায় নিয়ে গেল, 2-3 দিন তাকে তার বাসায় আমার তার ভাইয়ের মতো রেখেছে, তার কাছে ওখানে থাকছি। তো 3-4 দিন যাওয়ার পরে উনি মনে হয় আবার ওখানে গেছিল, হয়তো বাড়িওয়ালার ইনফরমেশন আর কি। বাড়িওয়ালা বললো যে তুমি এখানে আর থাকতে পারবে না, তোমার যে আপু বাইরে গেছিল সে তো এরকম এরকম পুলিশের হাতে ধরা খেয়েছে, বাসা ছেড়ে দিতে হবে। তো উনি আমার বাসাতে বাইর করে দিয়ে বাড়ি তালা মেরে দিল। তো আমি আবারও সেই রাজ্জাক প্লাজার সামনে আসলাম। এসে কি করব, কি করে ওখানে যে রাত পর্যন্ত থাকলাম, দারোয়ানদের বললাম যে আঙ্কেল এরকম এরকম। ও তো বললো যে তোমার সেই ম্যাডাম তো এখানে পুলিশে ধরে নিয়ে গেছে। তা বললাম যে আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমার একটা চাকরি বাকরি দিবেন। এটা কাকে বললেন? আমি ওই যে দারোয়ানকে, রাইট, হ্যাঁ, রাজ্জাক প্লাজার নিচে যারা ডিউটি করতো। বললো তুমি তো ছোট, দারোয়ানের চাকরি তো ঢাকাতে আসলে এইভাবে হয় না। বয়স কত তখন আপনার? বয়স তখন তো ম্যাট্রিকটা পাস করছি, হয়তো 14-15 এরকম হবে। আর তখন আমি খুব শুকনা ছিলাম আর কি, এখনো যে খুব মোটা তা কিন্তু না। ওকে। তো ওখানে আমি বললো যে এরকম ঠিক আছে তোমার ওই সেদিন আবার ওই জায়গার একটা কমিশনার এরিয়া ছিল, তো দারোয়ানকে যেন আসে নাই। তা আমাকে বললো যে ঠিক আছে তুমি এখানে। যাওয়ার সাথে সাথে দেখলাম যে আমার বলার সাথে সাথে ওরা ওই দারোয়ানের ড্রেস পরায়, হলুদ যে ড্রেসগুলো আছে। তো এটা একটা মাঠে একটা ডিউটি, ওই এনাম মেডিকেলের পিছনে তখন গ্রাম পাহারা দেওয়ার আর কি একটা ইয়ে ছিল। তখন চোর ছিল, ডাকাত ছিল অনেক বেশি। তা আমি নতুন একটা এই ইয়ের ভিতরে আমাকে একটা ডিউটি দিল, ওই সাইড সব ধান ক্ষেত মতো ছিল। তো রাত্রেবেলা আমি যখন ডিউটি করি, অনেক রাত্রে 3টা-4টার দিকে কিছু লোকজন এসে আমার হাত পা বেঁধে ওই জায়গায়, ওই ধান ক্ষেত ছিল, ধান ক্ষেতের মধ্যে আমাকে ফেলে রেখে, ওই দিন করে ডাকাতিও হয়েছিল ওই জায়গায়। তা আমার ওইভাবে বেঁধে রেখে সারা রাত আমি সেই কাদার ভিতরে পড়া অবস্থায়, সকালবেলা যখন মানুষজন হই হুল্লা হয়েছে যে এখানকার ডিউটিতে কে ছিল, তো অমুক ছিল। তা আমার তখন হলো ওই যে মহল্লার থেকে একটু সাইডে আর কি ধান ক্ষেত ছিল, ওই ধান ক্ষেতের মধ্যে আমার হাত পা বেঁধে ফেলে রাখছে। তো সকালবেলা লোকজন গিয়ে আমাকে তখন উদ্ধার করে। তো তখন আবার এই যে আমাদের যে গার্ড কোম্পানির যে লোক ছিল তা ইয়ে করলো যে কে ডিউটিতে কে দিছে। তো যাই হোক, ওখানে অনেক বকাঝকা করার পরে আমার ওখানে আর চাকরি করা হলো না, ওখান থেকে বাদ দিয়ে দিল। তো এখন যেটা ওই যে রাজ্জাক প্লাজার সামনে একটা কমিশনারের একটা বাসা ছিল, জি। তো বললো যে তুমি একটা কাজ করো, দেখি যে তুমি ওখানে ডিউটি করতে পারবা কিনা। ইন্টার ফার্স্ট ইয়ারে থাকার সময়ের ঘটনা? না, ইন্টার এখনো ভর্তির কোনো চিন্তা ভাবনা হয় আচ্ছা, না। মানে পরীক্ষা দিয়ে আছেন, এসএসসি রেজাল্ট অন্তর্বর্তীকালীন সময়। তো ওখানে ডিউটি করি, ওই দারোয়ানের ওই কমিশনারের বাসায় আমাকে ডিউটি দেওয়া হলো।
তো ওখানে দেখতাম ওই যে কমিশনারের দুইটা ছেলে মেয়ে ছিল, তারা প্রতিদিন স্কুলে যেত, তাদের সাথে লোকজন ঢুকতো, আমি ওখানে ডিউটি করি। তো ওদের দেখে আমার আবার সেই পড়ার কথা যে না আমি এরা স্কুলে যায় আমার তো যাওয়া হচ্ছে না, এই মনের মধ্যে কষ্ট। তা আমি ওখানে 7-8 দিন চাকরি করার পরে ওই পত্রিকা নিতাম যে কোথায় কোথায় চাকরি পাওয়া যায়। তো দেখতাম যে সবার যে রিকোয়ারমেন্টস আছে তার সাথে আমারটা যায় না, মিলে না। ওই সারাদিন ঘোরাফেরা করার পরে ওদের বাসাতেই আমার দিনে ডিউটি ছিল, আমি ওখানে ডিউটি করতাম। আর সন্ধ্যার পরে যদি ওই যে আরেকটা দারোয়ান আসার পরে আমার ছুটি হয়ে যেত, তো রাত্রেবেলা ওখানেই থাকতাম। থাকার পরে আমি তখন ওই চাকরির সন্ধান করি যে না আমি এখানে, তো তখন আবার ইয়ে ছিল যে ঢাকা, এটা তো ঢাকা না, এটা সাভার, আমি ঢাকায় চলে যাব। তখন মনে হতো ঢাকাতে মনে হয় কী একটা বিষয়। তো সবাই জিজ্ঞেস করো ভাই ঢাকায় যাবো, এটা তো ঢাকা না, ঢাকা আরও সামনে, এটা তো সাভার। তো নামের সাথেও একটা যে না আমি তাহলে তো সাভার থাকবো না, আমি ঢাকায় যাব। তো ওখান থেকে একদিন ইয়ে করে দেখলাম যে একটা বিজ্ঞাপন আছে যে একটা প্রবীণ ব্যক্তিকে দেখাশোনা করার জন্য একটা এত থেকে এত বছরের একটা ছেলে লাগবে। তো প্রবীণ বলতে আমি আসলে তখন ওইভাবে বিষয়টা প্রবীণ না নবীন এরকম বুঝতে পারি না। গিয়ে দেখলাম যে মতিঝিল একটা বাসাতে ওই ব্যক্তিকে দেখাশোনা করার জন্য আমি ইন্টারভিউ দিতে গেলাম। তো ওরা আমাকে নিতে চাইলো। তো দেখলাম এক বৃদ্ধ লোককে দেখাশোনা করতে হবে। উনি হলো আমাদের এক ভাষা সৈনিক ছিল, কি যেন নামটা ছিল ওনার। তো ওনার অনেক কষ্টের কথা শুনলাম, ওনার 2টা ছেলে মেয়ে ব্যারিস্টার। ওনার বই, ওনার নামটা আতার হোসেন না কি যেন একটা নাম ছিল, যার ওনার ভাষা সৈনিকদের নামের ভিতরে আমি বইতে পড়েছি। তখন ওনার কাছে বললাম, তো উনি বললো হ্যাঁ আমার আজকে এই পড়ে নিতে। ওনার জীবন কাহিনীটাও অনেক কষ্টের, উনি লাস্টে জীবনযাপন করেছে, বাবা মা তাদের ছেলে মেয়েও মানুষ করেছে, কিন্তু তার দেখাশোনার জন্য বাইরের লোকজন নিয়ে। তো উনি আমার সাথে অনেক কষ্ট শেয়ার করছে যে দেখো আজকে তোমরা হয়তো বইতে আমার কথা পড়েছো, কিন্তু আমার বাস্তব জীবন হলো এই। তো ওনার কষ্টের কথা শুনে আমার একটু তখন যে নিজের এই কষ্টের কথাটা আমার মনে হলো না। ওনার ওষুধ টষুধ টাইমলে খাওয়ানো, এটা সেটা দেখতাম। তো 4-5 দিন পরে ওই জায়গায় আমার কেন যেন মানে বন্দি একটা রুমের মধ্যে সারা দিন। আর ওনার ওই ওষুধপত্রগুলো হলো টাইম টু টাইম খাওয়াইতে হতো। তা আমি ওখানে ছিলাম না। ওখান থেকে যে বাসার থেকে একদিন বাইর হয়েছি পরে ওই জায়গাটা আর আমি চিনতে পারি নাই। ওনার বাসায় যে ফেরত যাব আর বাসাও খুঁজে পাই নাই। পরে আমি চলে আসি। আমি ওখান থেকে হাঁটতে 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 আমি চলে আসলাম হলো নিউ মার্কেট। নিউ মার্কেটে এসে তখন আমার কাছে অনেক টাকা পয়সাও নাই। তো কি করব তখন আমি একটা ওই যে মার্কেটে যে ভাত বিক্রি করে যেসব মহিলারা, ওনাদের সাথে এক মহিলার সাথে কথা বললাম যে খালা এরকম ভাত কত? কয় এত টাকা। আমি কই এরকম মানে আমার কাছে তো টাকা পয়সা নাই। কয় তাহলে তুই আমার কাছে কাজ করলে তোর থাকা খাওয়া আমি দিব। তো ওনার কাছে আমি তখন ওই যে ভাতের মাথায় করে বওয়ার জন্য ওনার কাজ করলাম। তো ভাত বইয়ে বেড়ানো এটা অনেক কষ্টের। মাথার উপরে 10টা 12টা এরকম টিফিনকার বাটি দিয়ে দিত, এটা বইয়ে সেই মার্কেটে তুলতে হতো, নিচতলা দোতলা মানে যেখানে যেখানে অর্ডার হতো সেখানে সেখানে দিতাম। জি। তো যাক, হাজার কষ্ট হইলেও সেগুলো আবার এটা বয়ে নিয়ে যাওয়া, আবার এই বাটি নিয়ে যাওয়া, বাটি নিয়ে গিয়ে আবার এগুলো ধোয়া, বাজার সদাই করা, সেগুলো আবার প্রতিদিনই এরকম 17-18 দিন আমি তার কাছে করেছি। এটা আমার নিউ মার্কেটে অনেক জায়গায়। তখন তো সব শহরটাই আমার কাছে অপরিচিত, তখন জানতাম না এটা কোন মার্কেট বা কি। কত সালের গল্প এটা আনুমানিক? এইটা হলো 2006 সালে। 2006 সালে, আজ থেকে 12 বছর আগের গল্প। জি। তো তখন হলো ভাত দিতাম। তো একদিন নিয়ে যেতে যেতে ওই ভাত, আমি খুব জ্বর ছিল আমার, তো ভাত নিয়ে যেতে যেতে আমার এটা এখন মনে আছে, ওই যে নীলক্ষেত মোড়টা পার হইতে গিয়ে আমার ভাতের বাটি কয়টা পড়ে গেছিল আর কি। তো খালা এসেও অনেক রাগারাগি করে আমার ওখান থেকে বাইর করে দেয়। তো তখন উনি আমার কোন টাকা পয়সাও দেয় নাই। তো আমার কাছে হয়তো কিছু 7-8 টাকা মতো এরকম, কম বেশি এরকম কিছু একটা টাকা আমার কাছে ছিল। তখন তো বাইরে হওয়ার সুবাদে ওই যে এখানে মার্কেটে যখন ভাত টাত দিতাম, তো তখন যারা কিছু আমরা টামরা এইসব বিক্রি টিক্রি করে তাদের সাথে আমার মোটামুটি একটা পরিচয়, ভাত দেওয়ার সময় কৌতূহল ছিল মানুষের ভিতরে জানার। তো তখন আমি তাদের সাথে কথাবার্তা বলতাম।
তো ওখানে একটা ছেলের কাছ থেকে একটা আমড়া কিনলাম, কেনার পরে আমি কই এরকম এরকম আমি তো এই কাজটা করতাম, কাজটা তো চলে গেছে। এখন আমি তো ওই কাজটা ইয়ে করার পরে ওই খালা বাইর করে দেওয়ার পরে আমার তখন আর টাকা পয়সা ছিল না। প্রায় 3 দিন আমি হলো মানে শুধু পানি খেয়ে খেয়ে ওই যে এখানে এখন চন্ডিমা মার্কেটটা আছে আর কি, ওই পাশে একটা ইয়ে আছে গোলচক্কর, ওখানে ওই অজু করতাম, অজু করতে গিয়ে শুধু পানি খাইতাম, পানি খেয়ে মসজিদে নামাজ পড়তাম। তার খুব কান্নাকাটি করতাম, হয়তো কোথা থেকে যেন আমার সব কিছু হারিয়ে গেল।